Respected colleagues and beloved students, today on behalf of the Department of Philosophy, Naba Ballygunge Mahavidyalaya, we have organized a departmental seminar. The thrust area of this seminar is practical ethics, and fortunately the research area of our today's guest, respect Honorable Dr. Mousumi Bhattacharya, is also the same, the practical ethics. Dr. Mousumi Bhattacharya, today our speaker, her topic is environment and moral awareness. She is associate professor in philosophy, Scottish Church College, Kolkata. Her MPhil from JU and PhD from Calcutta University. আচ্ছা, আমি এবারে অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে, আমি সরাসরি মানে বলতে ভেবেছিলাম কিছু বলবো এই বিষয়টার পরে, আর বলবো না। আচ্ছা, আমাদের এই ডক্টর ভট্টাচার্য, ওনার বহু জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণা পত্রিকাতে ওনার গবেষণাপত্র ছাপা হয়েছে, এছাড়া 3টি বইতেও ওনার বুক চ্যাপ্টার হিসেবে কিছু গবেষণাপত্র ছাপা হয়েছে, তাই আমি এ বিষয়ে আর কিছু বলছি না। আচ্ছা, আর আমাদের আজকে যে বিষয়টা হচ্ছে পরিবেশমূলক নীতিবিদ্যা, মানে নীতিবিদ্যার একটা ব্রাঞ্চ যেখানে মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কটাকে আলোচনা করে, সে তাকে বলা হচ্ছে পরিবেশমূলক নীতিবিদ্যা। এই নীতিবিদ্যায় আমরা দর্শনের এই শাখায় আমরা দুরকম দৃষ্টিভঙ্গি পাই। একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে নৃকেন্দ্রিক বা অ্যানথ্রোপোসেন্ট্রিক, যেখানে মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে, আর অপরটি হচ্ছে অনিকেন্দ্রিক বা নন অ্যানথ্রোপোসেন্ট্রিক। অ্যানথ্রোপোসেন্ট্রিকে যেটা বলা হচ্ছে, যেটা বাইবেলেও আমরা পেয়েছি, যে বলা হয়েছে ঈশ্বর তিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেটা ঈশ্বরের অনুকরণেই সৃষ্টি করেছেন, এবং জগতে সব কিছু মানে জল, স্থল, অন্তরিক্ষ, যা মনুষ্যতা, প্রাণী, সব কিছুর ওপর আধিপত্য এবং প্রভুত্ব বা কর্তৃত্ব করার অধিকার ঈশ্বর মানুষকে দিয়েছেন। এবং নিউ টেস্টামেন্টে সেন্ট পলের উক্তিতেও আমরা এই বক্তব্যেরই অনুরণন পাই। কিন্তু মানে এর ঠিক বিপরীত যে দৃষ্টিভঙ্গি, সেখানে আমরা বর্তমানে যেটা 1970 সাল থেকে পরিবেশ সংক্রান্ত আন্দোলনগুলো খুব জোরদার হয়েছে, যেখানে আরএনএসের নাম পাই, এছাড়া পল টেলার আছেন, সেজার আছেন, ভূমিকেন্দ্রিক যে নীতিবিদ্যা, সেখানে আমরা আলদলীয় পল্টের নাম পাই। আমি এসব আর বেশি বলবো না, শুধু অনিকেন্দ্রিক নীতিবিদ্যার যে মূল বক্তব্য, যেটা আমাদের এখন পালন করা উচিত, সেটা হচ্ছে কি, যে শুধুমাত্র মানুষ নয় বা মানুষের স্বার্থ নয়, প্রকৃতির প্রতিটা বস্তু, তার জল, স্থল, অন্তরিক্ষ বা মাটি বা বাতাস, যে কোনো প্রাণী, কীট পতঙ্গ, সবারই একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে বা শতমূল্য আছে বা স্বগত মূল্য আছে, এবং সেই নিরিখে তাদের প্রতিও আমাদের যথেষ্ট শ্রদ্ধা, তাদের জীবনের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকা উচিত, সম্মান থাকা উচিত, এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পরিবেশের সংরক্ষণ করা, তার প্রতি আমাদের যথাযথ সম্ভ্রম দেখানো। আমি তাহলে আচ্ছা, তার আগে আমি একটুখানি ম্যাডামকে একটু ডাকছি। Most humbly I request our Honorable Principal Madam, Dr. Antika Ghosh, to come on the dais and say a few words. এখন পুষ্পস্তবক দিয়ে আমাদের অধ্যক্ষ মহাশয়কে এবং আমাদের স্পিকারকে অভিবাদন জানাবে আমাদেরই কলেজের প্রথম বর্ষের 2 ছাত্রী নেহা আর গীতা। মাননীয়
বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ এবং অধ্যাপিকা সুচিস্মিতা সরকার, আমার সম্মুখে উপবিষ্ট আমার বিভাগের বিভিন্ন বিভাগের সহকর্মী শিক্ষকবৃন্দ এবং উপস্থিত মাননীয় ডাক্তার মৌসুমী ভট্টাচার্য, যিনি আজকের মূল বক্তা, এবং আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা। বিষয়টা প্রত্যেকের শোনার মতো একটা বিষয়। আসলে কাকে বলে নীতিশাস্ত্র, জীবনের নীতিবোধ কি হওয়া উচিত, সমাজটা একভাবে চলছে। আমরা যখন জন্ম নিই তখন আমাদের সমাজের মূল আঁতুর ঘর, যেটা আমরা বলি সমাজের কারখানা, প্রত্যেকের পরিবার, অর্থাৎ তার বাবা মা এবং অন্যান্যরা যারা আছেন, ছোটবেলা থেকে আমরা যাদেরকে দেখি, যারা আমাদের লালন পালন করেন, তারা আমাদের শিখিয়ে দেন যে এটা করা উচিত, এটা করা উচিত নয়, এটা করলে ভালো হয়, এটা করলে খারাপ হয়। এবার মানুষের জীবনের ওপর তার একরকম প্রভাব এবং অন্যান্য জড় পদার্থের ওপর তার অন্যরকম প্রভাব। নীতিবোধ, মূল্যবোধ, এই দুটো শব্দ পরস্পর সংযুক্ত, একের অপরের সঙ্গে খুব ঘন সংযোগের একটা প্রভাব রয়েছে। আমরা প্রত্যেকে জানি একটা গাছ জল দিলে বাড়ে, গাছটা যত বড় হয় তার ছায়ায় আশ্রয় পাওয়া যায়, কিন্তু সেই গাছটা বা জলটা, মাটিটা কিভাবে একটা বাড়ির ভিতকে সংযুক্ত রাখে, একটা বাড়ি সুন্দরভাবে গড়ে উঠলে তার ভেতরটা কিভাবে অনেকগুলো মানুষের একত্র থাকায় একটা ঘর হয়ে ওঠে, মনের ওপর তার প্রভাব কি, সমাজের ওপর তার প্রভাব কি, এই প্রতিটি বিষয়বস্তু খুব সুন্দরভাবে আজকে আমাদের প্রধান মাননীয় বক্তা তিনি বলবেন। আমি সাহিত্যের ছাত্রী হিসেবে হয়তো অনেকটাই বুঝি না, কিন্তু তোমরাও যে আজকে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা আজকে এখানে আছো, শুধু দর্শন বিভাগের নয়, অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও আছো, আমরা প্রত্যেকেই পরিবেশ বিষয়টাকে অস্বীকার করতে পারি না কেউ। এই পরিবেশের যত্ন আত্মীর জন্য আমাদের নীতিবোধের জাগরণ কতটা জরুরি, এটাই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু। তাই তো খুব বললাম কি? আচ্ছা, আমি তাহলে মালাদি এবং সুচিস্মিতার মতামত নিয়ে আমি আজকের মাননীয় প্রধান বক্তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। একটা কথা বলবো আমি। আমাদের কলেজের ছাত্রছাত্রীরা বেশিরভাগই বাংলা মাধ্যমে পড়াশোনা করে, কিন্তু এই বাংলা ইংরেজি মিশিয়ে। ঠিক আছে, ওই এবার স্টেজের লাইটগুলো বন্ধ করে ওইখানকার লাইটটা ম্যাডামের মুখের উপর এই সাইডের একটা আলো রেখো, ওদিকের লাইটগুলো বন্ধ করো। এইটা বন্ধ করে দাও, এই হলুদ বন্ধ করে দাও, আরেকটা বন্ধ করো, ব্যাস ঠিক আছে। দেখা যাচ্ছে তো? Am I audible? Good afternoon. First of all, I would like to thank the principal of Naba Ballygunge Mahavidyalaya, Dr. Oyantika Ghosh, the
Head of the Department of Philosophy, Professor Mala Saha, and Suchismita Sarkar, another faculty of this department, for giving me this opportunity to share my thoughts in the area of environmental ethics. I would also like to thank the participants, my dear colleagues and my beloved students for their participation. At the very outset, I'd like to make clear why I have chosen this topic in the area of environmental ethics. Due to the miraculous progress in information technology and technological advancement in any form of communication, the world has become a rather smaller sphere. We are now aware of the environment at large. We are now not only aware of our immediate physical, socio-cultural environment, but we are quite aware of what happens in North Pole and South Pole in African and Latin American societies. Every day we read newspapers, scientific and political journals, and we witness the various programs catered by the different instructive channels of televisions. These, however, are not the only media. We surf internet, and this enables us to reach a wide array of information in the least possible time, which would have not been possible otherwise. All these contribute to an awareness about environment which is qualitatively and quantitatively more enriched. Hence, strikes the problem relating to certain environmental questions having moral bearings of considerable importance. Today, I will try to discuss some views and controversies raised by anthropocentric and non-anthropocentric attitudes regarding the extension of moral standing to some other species of animal. Now, what is environment? Anything with which humanity can have interaction can be an object of ethical inquiry. If we admit this, nature is to be regarded as an important factor. However, in the ethical discourse of the present era, we use the term environment more frequently. Along with environment, another term also occurs rather more frequently in this context named ecology. Accordingly, our first task should be to specify the meanings of the terms environment and ecology. Now, our first question is, what is environment? When we raise these questions, it involves necessarily another question, namely, is it same as nature? Environment means actually the surroundings where man in particular and an organism in general live or grow. This environment may be physical or mental environment. For any subhuman species, the environment is usually just a physical environment. However, so far as human beings are concerned, environment includes socio-cultural environment. I've already said that when we raise the question, what is environment, it necessarily involves another question, is it same as nature? So the question is, what is nature?
The dictionary meaning of nature is external worlds, specially untouched by human being. Thus, that part of planet Earth which has not been invaded by man becomes nature or wild area. But the question arises, is there any such area on our earth which has not been approached by man? The answer is negative, and thus we do not possess any space having virgin physical environment. So the qualifying conditions for nature or wild area have to be lowered down, and those areas should be termed nature or wild areas which have been least invaded by economic man. Now, what is ecology? The word ecology actually was first coined by the German biologist Ernest Haeckel in the year 1860. The term ecology primarily means the comprehensive science of the relationship of the organism to the environment. Ecosystem. A central principle of ecology is that each living organism has an ongoing and continual relationship with every other element that makes up its environment. The sum total of interacting living organisms and the non-living environment in an area is termed as ecosystem. Simple examples of an ecosystem are a field, a forest, a pond, and so on. All ecosystems tend towards a state of harmony and balance through a system of self-regulation. Food and other resources are recycled, and the population size of animals, insects, and plants adjust naturally to the available food supply. The natural world is therefore made up of a complex web of ecosystems, the largest of which is the global ecosystem, commonly called the ecosphere or biosphere. Now, what is ecological balance? In an ideal condition, we can live together with plants and animals without disturbing each other. This is known as ecological balance. With increasing population, more people have to live on the same piece of land, and this will lead to an ecological imbalance. In the olden days, a large number of people died of diseases caused by germs. With the advancement of science, vaccines were developed to prevent diseases like smallpox, cholera, diphtheria, typhoid, tuberculosis, etc. Hence, most of the people now survive deadly diseases and live long. This has resulted in overpopulation. With more people, we need additional houses, more food, fuel, and other commodities. However, we cannot create additional land. It is difficult to say what the hungry people will do when they cannot get food. They may cut jungles, start eating animals, and fight among themselves for survival. These are the worst possible effects of an ecological imbalance. Thus, ecological balance is necessary for our survival. Now, what is the relation between man and environment? Environmental ethics emerged during the early 1970s as a result of environmentalists urging philosophers to consider the philosophical aspects of problems relating to the environment. Environmental ethics considers the ethical relationships between humanity and non-human world, and also expands the boundaries of ethics to include the nature and considers its sustainability to ensure human well-being. There are two fundamental questions. First, what is the proper ethical relationship between humans and the natural environment? And second, what is the philosophical basis for this relationship? In order to answer these questions, it is necessary to explain different ethical theories regarding human relationship with nature. Environmental ethics studies the moral relationship of human beings to the environment
and its content. However, the Western philosophical tradition denies that any direct moral relationship exists between humans and the natural environment. Within this tradition, most of the ethical theories hold that only human beings have moral standing. Traditional Western ethical views are human-centered or anthropocentric. Anthropocentrism simply places humans at the center of the universe. Therefore, everything else is in existence should be evaluated in terms of its utility for us. According to this view, we have no direct responsibility to the natural world. Environmental responsibility is a matter of prudence. We protect the environment for our own interest. আচ্ছা, আমাকে তোমাদের শিক্ষিকা, আমাদের ডিপার্টমেন্ট, যাদের ফিলসফি আছে অবশ্য, যাদের ফিলসফির বাইরে আমি তাদের জানি না তারা কোন ডিপার্টমেন্টের থেকে এসেছেন, কিন্তু আমাকে মালা বলেছে মাঝে মাঝে একটু বাংলা বলতে, যেহেতু অনেকে বাংলায় পড়াশোনা করে। তা আমি এতক্ষণ যা বলেছি সেটা কি তোমরা একটু বুঝেছো? একটু বুঝেছো? আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। তোমাদের কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডি তোমাদের সিলেবাসে আছে, কার ইউনিভার্সিটি সিলেবাসে, তোমাদের পড়তে হয় সকলকে। আমি জানি না তোমরা কেউ বাংলায় পড়ো, হয়তো কেউ ইংলিশেও পড়ো। এখন এই যে এনভায়রনমেন্ট, আমি প্রথমে বলেছি, ডিফাইন করেছি হোয়াট ইজ এনভায়রনমেন্ট। তারপর আমি বলেছি যে যখন আমি এনভায়রনমেন্ট বলতে বোঝাই দ্য সারাউন্ডিংস ওয়্যার উই লিভ অ্যান্ড গ্রো, সেই এনভায়রনমেন্ট সম্বন্ধে একটা নেসেসারি প্রশ্ন ওঠে, দিস এনভায়রনমেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু নেচার। নেচার অ্যান্ড ওয়াইল্ড এরিয়া বলতে যা বোঝায়, এনভায়রনমেন্ট বলতে কি তাই বোঝায়? তখন বলা হচ্ছে যে নেচার বা ওয়াইল্ড এরিয়ার সঙ্গে এনভায়রনমেন্টের কিন্তু একটু তফাৎ আছে। সেটা হচ্ছে নেচার বা ওয়াইল্ড এরিয়া বলতে সেই পার্ট অফ দ্য আর্থকে বোঝানো হয় যেটা which has not been approached by human being, which is free from human being, যেখানে এখনো মানুষের হস্তক্ষেপ পড়েনি, সেই যে পৃথিবীর যে অংশটা সেটাকে বলা হয় ওয়াইল্ড এরিয়া অর নেচার। আর যেখানে হিউম্যান বিং এর হস্তক্ষেপ পড়েছে সেটাকে বলা হয় এনভায়রনমেন্ট। এখন এর সাথে আরেকটা টার্ম খুব মানে রিলেটেড, সেটা হচ্ছে ইকোলজি। ইকোলজি বলতে বোঝায় এই যে প্রকৃতির মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে যে বিভিন্ন অর্গানিজমস আছে তার সাথে যে এনভায়রনমেন্টের যে রিলেশন, সেই রিলেশনটাকে বলা হয় ইন্টারঅ্যাকশন। ভীষণভাবে সায়েন্সে বা যে কোনো সাবজেক্টের কিছু টার্মিনোলজি থাকে, এই রিলেশনটাকে বলা হয় ইন্টারঅ্যাকশনস। সেই ইন্টারঅ্যাকশনসটাকে যে সায়েন্স ডিসকাস করে তাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি ইকোলজি। এখন ইকোলজির মধ্যে যে কথাটা আসে হচ্ছে ইকোসিস্টেম, তার থেকে আসে ইকোলজিক্যাল ব্যালেন্স। অর্থাৎ আমরা যখন একটা আইডিয়াল পরিবেশের মধ্যে থাকি তখন আমাদের মধ্যে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স আছে বলেই আমরা বেঁচে আছি, কারণ আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেই ইন্টার কানেক্টেড। এই যে প্রকৃতির মধ্যে আমরা দেখালাম যে ইকোলজির এক্সাম্পল আমি দেখালাম ফিল্ড, পন্ড এক্সেট্রা এক্সেট্রা। ধরো যদি বলি পন্ড, তাহলে পন্ডের মধ্যে যে একদম যে লোয়ারে যে সেডিমেন্টগুলো থাকে, সেই সেডিমেন্টগুলো তাদের যে ছোট ছোট যে জলজ উদ্ভিদগুলো আছে তাদের কি করে, ফুড সাপ্লাই করে। আর সেই প্লান্টগুলো কি করে, অক্সিজেন এবং ফুড সাপ্লাই করে অন্যান্য যে সমস্ত সি অ্যানিমালগুলো আছে তাদের। আবার যে যখন এই প্লান্ট এবং অ্যানিমালস যখন মারা যায় তখন তাদের যে বডিটা সেটা ওই সেডিমেন্টের সাথে মিশে যাচ্ছে, ঠিক আছে? এখন এই যে সেডিমেন্টের সাথে মিশে যাচ্ছে, তার মানে একটা জায়গা থেকে একটা ফ্লো আসছে, আবার সেটা সেই জায়গায় গিয়ে ফিরে যাচ্ছে। এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ দেয়ার আর সাম ইন্টারঅ্যাকশনস অ্যান্ড ইন্টারকানেকশনস বিটুইন these organisms. So every organism is interconnected and interdependent on any other organism. একে বলা হয় ইকোলজিক্যাল রিলেশন, একে বলা হয় ইকোলজিক্যাল ব্যালেন্স। এই ইকোলজিক্যাল ব্যালেন্স যতক্ষণ পর্যন্ত থাকছে ততক্ষণ পর্যন্ত একটা আইডিয়াল কন্ডিশন। যখনই এই ইকোলজিক্যাল ব্যালেন্সটা ডিস্টার্ব হয় তখনই কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্স বলে আর তখন জগতে কিছু থাকে না, তখনই কিন্তু আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাই। তারপরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। হোয়াট ইজ দ্য রিলেশন? আমরা যদি ওয়েস্টার্ন ট্র্যাডিশন খেয়াল করি তাহলে দেখবো যে ওয়েস্টার্ন ট্র্যাডিশনে কিন্তু যদি তুমি দেখো প্লেটো, অ্যারিস্টটল, ডেকার্ট, কান্ট, সবাই প্রত্যেকে মোর অর লেস দেখিয়েছেন যে হিউম্যান বিং ইজ অ্যাট দ্য সেন্টার অফ দিস ইউনিভার্স। এই
পৃথিবীতে যেন আমরা এসেছি, গড আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন এই পৃথিবীতে, এই সমস্ত ইউনিভার্সকে আমরা আমাদের নিজেদের বেনিফিটের জন্য ব্যবহার যেন যেমন তেমনভাবে করতে পারি। এটা আমাদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যদি আমরা বাইবেল দেখি, সেখানে কিন্তু আমরা এর উল্লেখ পাই। সেখানে দেখানো হয়েছে যে সবটাই হচ্ছে মনুষ্য কেন্দ্রিক, অর্থাৎ হিউম্যান সেন্টার। হিউম্যান ইজ অ্যাট দ্য সেন্টার অফ দিস ইউনিভার্স। তাকে বলা হয় অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড বা অ্যানথ্রোপোসেন্ট্রিজম। ইউ আন্ডারস্ট্যান্ড? কিন্তু যখন এখান 1970s যখন আমাদের প্রকৃতি বিভিন্নভাবে কলুষিত হতে থাকে, পলিউটেড হতে থাকে, আমাদের জীবন ধারণ করাই যখন আমাদের খুব প্রবলেম হয়ে দাঁড়ায়, আমাদের বেঁচে থাকার জন্য প্রকৃতিকে রক্ষা করার প্রশ্নটা এসে পড়ে, তখন আমাদের অ্যাকচুয়ালি প্রকৃতিকে রক্ষা করবার জন্যই আমাদের কিন্তু নানাভাবে যারা এনভায়রনমেন্টালিস্ট তারা অত্যন্তভাবে ইনিশিয়েটিভ নিতে শুরু করে যে কীভাবে হাউ শুড উই প্রোটেক্ট, why should we protect, and how can we protect our environment for our well-being and for our livelihood? Why should we protect and how should we protect? আমরা কিভাবে প্রোটেক্ট করবো এবং হাউ ক্যান উই প্রোটেক্ট, কিভাবে আমরা প্রোটেক্ট করবো, সেই দুটো আনসার আমাদের খুঁজতে হবে। সেখান থেকেই দুটো জিনিস, দুটো ভিউ বেরিয়ে আসে। একটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক, একটা হচ্ছে নন অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউডস। Ecologism provides a radically different vision of nature and the place of human beings within it. One that is ecocentric or nature-centered rather than anthropocentric. The main dispute is between those who claim that ethics can have only an anthropocentric basis and those who claim that not only there can be, but there must be a non-anthropocentric basis for environmental ethics. Traditional ethical theories are characterized as anthropocentric because they regard only humans or human experience or reason as having intrinsic ethical worth, whereas the value of non-human things in nature is merely instrumental. Everything else is valuable only as a means to promoting or enhancing human interests. However, the question raises, what is the value of a humanly restored environment compared with the originally natural environment? It is often said to be morally wrong for human beings to pollute and destroy parts of the natural environment and to consume a huge proportion of the planet's natural resources. If that is wrong, is it simply because a sustainable environment is essential to human well-being? Or is such behavior also wrong because the natural environment and its various contents have certain values in their own right, so that these values ought to be respected and protected in any case? These questions are investigated by environmental ethics. তাহলে আমি এতক্ষণ যেটা বললাম সেটাই এখানে আমি আবার বললাম, সেটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যান্ড নন অ্যানথ্রোপোসেন্ট্রিক দুটো অ্যাটিটিউড কিভাবে গ্রো করেছে। সেটা হচ্ছে একজন যারা মনে করেন যে শুধু হিউম্যান বিংসেরই মানে সমস্ত কিছু অধিকার আছে, এই প্রকৃতির সমস্ত কিছুকে নিজের স্বার্থে ব্যবহার করার অধিকার যারা ভগবান তাকে দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে, এই ভিউটা যারা পোষণ করেন তাদেরকে বলা হয় অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড বা অ্যানথ্রোপোসেন্ট্রিজম। আর যারা মনে করেন যে না, এই প্রকৃতির প্রতিও আমাদের কিছু দায়িত্ব আছে, এই প্রকৃতিকে রক্ষা করা, তার প্রকৃতির নিজস্ব কিছু ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, তার নিজস্ব ভ্যালু, সেটাকে আমাদের রেসপেক্ট করা উচিত এবং তাকে রক্ষা করা উচিত, সেটা যারা মনে করেন তারা হচ্ছে নন অ্যানথ্রোপোসেন্ট্রিক। সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে, দুটো কথা বলেছি, একটা ইন্ট্রিনসিক। What do we mean by intrinsic value and extrinsic value? The important distinction between instrumental value or extrinsic value and intrinsic value has been considered in environmental ethics. Instrumental or extrinsic value is the value of things as means to further some other ends, whereas intrinsic value is the value of things as ends in themselves, regardless of whether they are also useful as means to other ends. এটুকু আমি পরিষ্কার করে বলেছি। ইন্ট্রিনসিক ভ্যালু মানে হচ্ছে আমার নিজের কাছে নিজের যে ভ্যালু, প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব ভ্যালু থাকে, দ্য থিং ইন ইটসেলফ, সেটা হচ্ছে তার ইন্ট্রিনসিক ভ্যালু, তার নিজস্ব যে ভ্যালু। আর যখন সেটা অন্য কোনো মানুষের স্বার্থে ব্যবহার হওয়ার জন্য তাকে ভ্যালুয়েবল বলে মনে করা হয়, তখন সেটাকে বলা হয় যে এক্সট্রিনসিক অর ইনস্ট্রুমেন্টাল ভ্যালু। যেমন ধরো বলছি, ধরো
প্লান্ট বা গাছ তার একটা নিজস্ব ভ্যালু আছে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। আর গাছকে যখন আমি কেটে নিজের ফার্নিচার বানানোর জন্য ব্যবহার করি তখন সেটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টাল ভ্যালু বা এক্সট্রিনসিক ভ্যালু। তখন গাছটা আমার একটা মিনস হিসেবে কাজ করছে, গাছটা আমার বিনোদনের একটা উপায় হিসাবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? তাহলে যে কোনো জিনিসই কিন্তু তার নিজস্ব একটা ভ্যালু আছে ইন্ট্রিনসিক, আর যখন সে অপরের ব্যবহারের জন্য মিনস হিসাবে ব্যবহার করা হয় তাকে, তখন সেটা হচ্ছে এক্সট্রিনসিক বা ইনস্ট্রুমেন্টাল ভ্যালু। This is the distinction between intrinsic and extrinsic or instrumental value. Two fundamental questions. আচ্ছা, এখানে can anyone say why should we protect our environment? Do we have any responsibility or duties towards nature? Can anyone say? তোমরা কি মনে করো যে এই প্রকৃতির প্রতি আমাদের কি কোনো দায়িত্ব বা দায়বদ্ধতা আছে? Why should we protect? কি মনে করো, নাকি আমাদের কোনো দায়বদ্ধতা বা কোনো দায়িত্ব বা কোনো কিছু রেসপন্সিবিলিটিস অব্লিগেশনস কিচ্ছু নেই, রেসপন্সিবিলিটি কিচ্ছু নেই এই প্রকৃতির প্রতি? কি মনে করো? বাংলা ভাষায় বল, যে যা একটা লাইন, জাস্ট ওয়ান সেন্টেন্স। হ্যাঁ, আমাদের প্রকৃতির প্রতি অনেকই দায়িত্ব আছে, কারণ এই জিনিসটা আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, এবং গাছপালা যত নিজেকে আমরা যত ঠিকঠাক রাখতে হবে তত গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা কন্ট্রোল রাখতে পারি। একদম একদম উত্তর মেরু যেহেতু বরফ গলে আছে, আর কয়েকদিন পর হয়তো কলকাতা কয়েক বছর পর হয়তো কলকাতা জলতলা চলে, তাই জন্য এনভায়রনমেন্টটা ঠিক রাখা খুবই দরকার। একদম। আর কেউ? আচ্ছা, two fundamental questions. The two fundamental questions that environmental ethics must consider are what duties do humans have with respect to the environment and why. The latter question usually needs to be considered prior to the former. That means we first consider why and next what. In order to answer to the questions that what obligations we have concerning the natural environment, it is usually thought necessary to consider first why do we have them. Do we have environmental obligations for the sake of human beings living in the world today, for human living in the future, or for the sake of entities within the environment itself, irrespective of any human benefits? Different philosophers have given quite different answers to this fundamental question, which has led to the emergence of quite different environmental ethics. If the answer to the question as stated above is simply that we human beings will perish if we do not constrain our actions towards nature, then the ethics is considered to be anthropocentric. Anthropocentric literally means human-centeredness. In this sense, all ethics must be considered anthropocentric. We know that only human beings can reason about and reflect upon ethical matters. Within environmental ethics, however, anthropocentrism usually means something more than this. It refers to an ethical framework that grants moral standing only to human beings. Thus, an anthropocentric ethics claims that only human beings are morally considerable in their own right. Now, what is non-anthropocentrism? The view of anthropocentrism has come under considerable attack from many environmental ethicists. They have claimed that ethics must be extended beyond humanity and that moral standing should be granted to the non-human natural world. Some have claimed that this extension should be accorded to sentient animals, other to individual living organisms, and some others have claimed that this moral standing should run to holistic entities such as rivers, species, and ecosystems. According to this view, we have obligations in respect of the environment because we actually owe things to the creatures or entities within the environment themselves. তাহলে যারা মানুষকে মনে করে যে ইউনিভার্সের সেন্টারে আছে তারা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড পোষণ করে, আর যারা মনে করেন যে না মানুষ নয়, মানুষ ছাড়াও আমাদেরকে আরো কারোর কথা ভাবতে হবে, তারা কারা না প্লান্ট অ্যানিমাল, তাদের কথাও ভাবা উচিত। আবার কেউ কেউ ভাবে নট অনলি প্লান্ট অ্যান্ড অ্যানিমাল, কেউ কেউ ভাবে যে তার বাইরেও যেগুলো আছে রিভার, পন্ড, হিলস, সমস্ত কিছু রেন ফরেস্ট, সমস্ত কিছু আমাদের এনভায়রনমেন্ট মধ্যে যা যা আছে সবার কথা
ভাবতে হবে, সবাইকে আমাদের প্রোটেক্ট করতে হবে, আদারওয়াইজ উই ক্যানট সার্ভাইভ, উইল পেরিশ। সুতরাং এইরকম ভিউ যারা বলেন, এই দুটো ভিউ অ্যাকচুয়ালি আসে নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক। নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক মানে যারা হিউম্যানকে শুধু কনসিডার করে না, হিউম্যানের বাইরেও প্লান্ট, অ্যানিমাল এবং আদার ইকোলজিক্যাল যা যা ফ্যাক্টরস আছে সবাইকে ইনক্লুড করছেন এই এনভায়রনমেন্টের মধ্যে। এই সেই নন অ্যান্থ্রোসেন্ট্রিজমকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে বায়োসেন্ট্রিক আর একটা হচ্ছে ইকোসেন্ট্রিক। বায়োসেন্ট্রিক হচ্ছে যারা শুধু প্লান্ট আর অ্যানিমালকে ইনক্লুড করেন মরাল স্ট্যান্ডিং এর মধ্যে, আর একটু এক্সটেন্ড করলে হিউম্যান বিং ছাড়াও আরো কারো কারো মরাল স্ট্যান্ডিং থাকবে, মরালি কনসিডারেবল হবে। তারা কারা না প্লান্ট এবং অ্যানিমাল, কারণ তাদের প্রাণ আছে, লাইফ সেন্টার, তারা হচ্ছে তাদের লাইফ আছে, সুতরাং তাদেরকে কথাও ভাবা উচিত। এটা যারা বলছেন তারা হচ্ছে বায়োসেন্ট্রিক অ্যাটিটিউড। তারা নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক বাট তারা হচ্ছে বায়োসেন্ট্রিক। আর নন অ্যান্থ্রোপোসেন্ট্রিকের আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে ইকোসেন্ট্রিক, যারা মনে করে যে না ইকোলজির যা যা আছে, ওই রিভার, পন্ড, হিলস সমস্ত কিছু, রেন ফরেস্ট সব কিছুর কথাই আমাদের ভাবতে হবে, তাদেরকেও প্রোটেক্ট করার দরকার আছে, তা নাহলে আমরা বাঁচতে পারবো না। এটা যারা ভাবছেন তারা হচ্ছে ইকোসেন্ট্রিজম। সুতরাং তাহলে যারা শুধু হিউম্যানকে সেন্টার ভেবেছেন তারা হচ্ছেন অ্যান্থ্রোপোসেন্ট্রিজম। আর অ্যান্থ্রোপোসেন্ট্রিজে যারা ক্রিটিসাইজ করে একটা নতুন ভিউ দেওয়ার চেষ্টা করেছেন যে না মানুষ নয়, মানুষ ছাড়াও প্রকৃতিতে যারা আছে অ্যানিমাল, প্লান্ট, তাদের কথাও ভাবতে হবে, তারা হচ্ছে নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক। সেই নন অ্যান্থ্রোপোসেন্ট্রিককে দুভাগে ভাগ করা আছে, যারা শুধুমাত্র প্রাণ কেন্দ্রিক, অর্থাৎ যাদের প্রাণ আছে, প্লান্ট এবং অ্যানিমাল, তাদেরকে ইনক্লুড করতে চেয়েছেন যে তারাও মরালি কনসিডারেবল হবে বলে, যাদের তাদের মরাল স্ট্যান্ডিং থাকবে বলে যারা দাবি করছেন তারা হচ্ছেন বায়োসেন্ট্রিক। আর যারা তার বাইরে বেরিয়ে গিয়ে মনে করেছেন যে না তার বাইরেও আরো অনেক কিছু আছে, তাদের কথাও ভাবা উচিত, যেমন হিলস, পন্ড, সি, রিভার, এভরিথিং হুইচ উইল বি ইনক্লুডেড ইন দিস এনভায়রনমেন্ট অ্যান্ড দে শুড হ্যাভ মরাল স্ট্যান্ডিং। যারা এই কথা বলছেন তারা হচ্ছে ইকোসেন্ট্রিক অ্যাটিটিউড। এই ইকোসেন্ট্রিজম আর বায়োসেন্ট্রিজম দুটি হচ্ছে নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউডের মধ্যে পড়ছে। তাহলে দেখো বায়োসেন্ট্রিজমে আমি জাস্ট একটু মেনশন করছি যে নন অ্যান্থ্রোপোসেন্ট্রিজম ক্যান বি কনসিডার্ড ফ্রম টু পার্সপেক্টিভস, biocentrism and ecocentrism. Biocentrism is an ethical attitude which holds that moral obligations need to be extended beyond humans to include all living things. However, these moral obligations are not indirect obligations. Rather, these obligations are the obligations to the living things themselves. The word biocentric means life-centered. আমি একটু আগে যা বলেছি। According to this view, all forms of life are equally valuable and humanity is not at center of existence. Biocentrism in this sense is in contrast to anthropocentrism. Peter Singer and Tom Regan are the most famous exponents of the view that we should extend moral standing to other species of animal. Do you understand? তাহলে কাদের নাম বললাম? পিটার সিঙ্গার আর টম রেগান, এরা হচ্ছে বায়োসেন্ট্রিক বা লাইফ সেন্টারের কথা জানা হয়েছে। ইকোসেন্ট্রিক, while Albert Schweitzer can be regarded as the most prominent philosophical influence for thinkers who grant moral standing to all individual living things, Aldo Leopold is undoubtedly the main influence on those who propose holistic ethics. Aldo Leopold's land ethic demands that we stop treating the land as a mere object or resource. According to Leopold, land is not merely soil, rather land is a fountain of energy flowing through a circuit of soils, plants and animals. একটু আগে আমি ইকোলজির যে এক্সাম্পল বললাম, দেখো সেই সেডিমেন্ট বলছি সেটা soils, plants and animals. While food chains conduct the energy upwards from the soil, death and decay returns to the energy back to the soil. So, the flow of energy relies on a complex structure of relations between living things. এবং ল্যান্ডকে তিনি ল্যান্ড এথিক্স যিনি মেনটেন করেছেন তিনি হচ্ছেন অ্যালডো লিওপোল্ড। আর অ্যালবার্ট সুইজার যিনি কিনা এই লাইফ সেন্টারের বাইরে গিয়েও সমস্ত ইকোলজিক্যাল ফ্যাক্টরসগুলোকে ইনক্লুড করেছেন, তাদের ফিলসফিকে বলা হচ্ছে ইকোসেন্ট্রিক এথিক্স। এবং সবথেকে ভ্যালুয়েবল যে কথাটা লিওপোল্ড তাঁর রচনায় বলে গেছেন সেটা হচ্ছে লিওপোল্ডস ফেমাস ডিকটাম, a thing is right when it tends to preserve the integrity, stability and beauty of the biotic community. It is wrong when it tends otherwise.
এই প্রসঙ্গে দুটো কথা আসে, একটা হচ্ছে ডিপ অ্যান্ড শ্যালো ইকোলজি। ইকোলজিকে আমি ফার্স্টে ডিফাইন করেছিলাম যে দ্য কম্প্রিহেনসিভ সায়েন্স অফ দ্য রিলেশন অফ দ্য অর্গানিজম টু দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের সঙ্গে বিভিন্ন অর্গানিজমের যে রিলেশনশিপ যেখানে আলোচনা করা হয় সেই সায়েন্সকে বলা হচ্ছে ইকোলজি। এই ইকোলজি অ্যাকচুয়ালি ইজ ডিভাইডেড ইন্টু টু, ওয়ান ইজ ডিপ ইকোলজি অ্যান্ড আদার ইজ শ্যালো ইকোলজি। এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম যে অ্যান্থ্রোপোসেন্ট্রিক আর নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক, তার মূল কথাটা হচ্ছে যেটা মানব কেন্দ্রিক, অর্থাৎ মানুষকে বা হিউম্যান বিংকে যারা সেন্টার বা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন এই ইউনিভার্সের মধ্যে, তারা হচ্ছে অ্যান্থ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড, তারা হচ্ছে ডিপ ইকোলজিস্ট। ঠিক আছে? আর যারা মনে করেন যে মানুষ ছাড়াও প্রকৃতিতে অন্যান্য জিনিসগুলোকে আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, তারা হচ্ছেন প্লান্ট, অ্যানিমাল এবং অন্যান্য যে সমস্ত এনভায়রনমেন্টের মধ্যে আদার যে থিংসগুলো আছে, হিলস, সিজ, রিভার্স, পন্ডস, এগুলোও আমাদের মানে এদের প্রতি আমাদের কনসার্ন হওয়া উচিত। তারা হচ্ছেন ইকোসেন্ট্রিক অ্যাটিটিউড। এখন এই যে ইকোসেন্ট্রিক অ্যাটিটিউড বা যারা নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক অ্যাকচুয়ালি, তারা সরি আমি যেটা বলছি, যারা হচ্ছেন অ্যান্থ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড সেটা হচ্ছে শ্যালো ইকোলজি, আর যারা নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক তারা হচ্ছে ডিপ ইকোলজি। ঠিক আছে? যারা বলছেন যে হিউম্যান বিং ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, তারা হচ্ছেন শ্যালো ইকোলজি, সরি। আর যারা মনে করেন যে না আমাদের মানুষের বাইরেও, হিউম্যান বিংসের বাইরেও আমাদের প্লান্ট, অ্যানিমাল এদের কথা ভাবতে হবে এবং তার বাইরেও আমাদের আরো মরালের যে স্ট্যান্ডিং তাকে এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করার দরকার আছে। কারণ আমাদের প্রকৃতির মধ্যে আর যা যা আছে, শুধু তো লাইফ সেন্টার্ড অর্থাৎ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল এদের কথা ভাবলেই হবে না, তার বাইরেও হিলস আছে, সিজ আছে, পন্ডস আছে, রেন ফরেস্ট আছে, তাদেরকেও যদি আমরা প্রোটেক্ট করার না চেষ্টা করি, উই ক্যানট সার্ভাইভ। এটা যারা শুরু করেন তারা হচ্ছে ডিপ ইকোলজি। তাহলে ইকোলজিকে দুভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে ডিপ ইকোলজি আর একটা হচ্ছে শ্যালো ইকোলজি। শ্যালো ইকোলজি হচ্ছে যারা হচ্ছে হিউম্যান সেন্টার্ড অর্থাৎ অ্যান্থ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড যারা পোষণ করেন তারা হচ্ছে শ্যালো ইকোলজি। আর ডিপ ইকোলজি হচ্ছে যারা হচ্ছে নন অ্যান্থ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড যারা পোষণ করেন, অর্থাৎ বায়োসেন্ট্রিক অ্যান্ড ইকোসেন্ট্রিক অ্যাটিটিউড যারা পোষণ করেন তারা হচ্ছেন অ্যাকচুয়ালি ডিপ ইকোলজিস্ট। আচ্ছা, আর্নেনেস অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন ডিপ ইকোলজিস্ট। তার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে আর্নেনেস holds that when deep experience occurs we feel a strong sense of wide identification with what we are seeing. We see that there are no isolated objects, but that objects are moved in a vast wave of interconnections. This experience involves a sense of empathy and an expansion of our concern with non-human life. Moreover, we feel how dependent we are on the well-being of nature for our own physical and psychological well-being. As a result, there arises a natural inclination to protect non-human life. Next calls this process self-realization. আর যে মুহূর্তে আমরা ফিল করব যে আমাদের এই প্রকৃতিকে রক্ষা করাটা খুব প্রয়োজন, না হলে আমাদের যে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল ওয়েলবিং সম্ভব নয়, যেই এই ফিলিংটা যে মুহূর্তে আমাদের মধ্যে আসবে তখন আমরা প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবো। সেই প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার যে ফিলিং সেটাকে তিনি ডিসক্রাইব করেছেন সেলফ রিয়ালাইজেশন। নেক্সট হচ্ছে মরাল অ্যাওয়ারনেস, যেটা আমার আজকের বক্তব্যের মূল বিষয়। আমি এতক্ষণ পর্যন্ত যা যা করেছি বিভিন্ন কনসেপ্টকে ক্লিয়ার করেছি। এখন আমার বক্তব্যের বিষয় ছিল হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড মরাল অ্যাওয়ারনেস। এই মরাল অ্যাওয়ারনেসটা কোত্থেকে আসছে? Moral awareness about environment involves certain issues which constitute the core of environmental ethics. To clarify these issues, it follows that two things are necessary. First, moral awareness must be distinguished from our awareness about environment from theological point of view as well as from aesthetic point of view. Second, when we are highlighting the moral issues relating to environment, we must take care of the point of view of normative ethics. Normative ethics again may adopt deontological point of view or the point of view of consequential view. Both are quite relevant for the understanding of the issues involved in the moral awareness about environment. অর্থাৎ আমরা যখন moral awareness নিয়ে কথা বলছি, আমরা দেখব যে আমি অনেকগুলো উদাহরণ দেব যেখানে আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা থিওলজিক্যাল অ্যাপ্রিসিয়েশন, কোনটা এস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, কোনটা মরাল অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ মরাল যে অ্যাওয়ারনেস that must be distinguished from theological awareness and at the same time it must be distinguished from
aesthetic awareness. এই যে হচ্ছে theological point of view as well as from the aesthetic point of view. এই দুটো জায়গাতে যদি আমি moral বা ethical point of view যদি distinguish না করতে পারি, then we are confused. These three points of view. First, theological point of view. Everywhere it has been admitted that whatever name we may give to it, universe is created by God. Moreover, whatever is regarded as sacred is so regarded because it is created by the divine being. If we employ the adjective sacred in a less rigid manner, we may say that whatsoever is created by God is sacred. This allows a sense of responsibility for nature in men. The more suitable word would be obligatoriness rather than responsibility. We have an obligation for not tampering with nature or wilderness because it is created by God. So, to disturb ecological balance or to disturb wilderness will be acting contrary to God's will. The same trends of thought are also found in the biblical theology. In different places of Old Testament, particularly in the book of Genesis, the most important point is that of divine creation. This provided a strong ground for conservation of nature. This is called theological point of view. কেন আমরা প্রোটেক্ট করবো কেন না, গড ইজ, যেহেতু গড ইজ দ্য ক্রিয়েটার, গড হ্যাজ ক্রিয়েটেড মি অ্যান্ড গড হ্যাজ অলসো ক্রিয়েটেড দিস ইউনিভার্স, সো আই হ্যাভ টু প্রোটেক্ট দিস ইউনিভার্স। দিস ইজ দ্য সলিউশন। আমার আনসারটা কি, যে আমি যেহেতু আমার ক্রিয়েটেড হয়েছি গডের দ্বারা এবং গড যেহেতু ইউনিভার্সকেও ক্রিয়েট করেছে, সুতরাং আমার দায়িত্ব হচ্ছে নট ট্যাম্পারিং দিস ওয়ার্ল্ড, আমার টু প্রোটেক্ট দিস ওয়ার্ল্ড। এটা হচ্ছে থিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, জন প্যাসমোর ভিউ। জন প্যাসমোর অ্যাকচুয়ালি উনি দুটো দিক থেকে উনি ব্যাখ্যা করেছেন এই থিওলজির ব্যাপারটা। জন প্যাসমোর, while dealing with ecological problems and Western tradition in his book Man's Responsibility for Nature, has drawn our attention to two possible points of view explaining man's dominion over nature given in the Old Testament. According to one interpretation, man is an absolute master who is concerned with God's world or God's universe because that will be conducive to his own welfare. This is clearly a point of view of shallow ecology. আমি একটু আগে বলেছি যে shallow ecology আর deep ecology এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই যে যারা অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড পোষণ করেন, আর যারা মনে করেন যে হিউম্যান বিইং ইজ অ্যাট দ্য সেন্টার অফ ইউনিভার্স, তারা অ্যাকচুয়ালি শ্যালো ইকোলজিকে সমর্থন করেন। আর যারা নন অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড স্বীকার করেন, অর্থাৎ যারা বায়োসেন্ট্রিক অর ইকোসেন্ট্রিক অ্যাটিটিউড, তারা মনে করেন যে না, নট অনলি হিউম্যান বিইং, তার বাইরেও প্লান্ট, অ্যানিম্যাল, হিলস, ওয়াটার বডিজ, রেইন ফরেস্ট সব কিছুকে আমাদের প্রোটেক্ট করা উচিত, কারণ তাদের যদি আমরা প্রোটেক্ট না করি, এই এনভায়রনমেন্ট যদি না থাকে, তাহলে আমরা থাকতে পারবো না, আমাদের ফিউচার জেনারেশনও বাঁচতে পারবে না এই পৃথিবীতে। তাই এই সুতরাং আমাদের এই প্রকৃতির প্রতি যেমন একটা রেসপন্সিবিলিটি, আমাদের ফিউচার জেনারেশনের প্রতিও আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, এবং সেই দিক থেকেও আমাদের কিন্তু আমাদের নট অনলি আমাদের ওয়েলবিং, সেই ফিউচার জেনারেশনের ওয়েলবিং এর জন্য এই প্রকৃতিকে রক্ষা করা উচিত। এটা যারা মনে করেন তারা হচ্ছে অ্যাকচুয়ালি মনে হচ্ছেন অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড যারা মনে করেন, তারা হচ্ছেন যারা শুধুমাত্র হিউম্যান বিইংয়ের কথা বলে, তারা হচ্ছে শ্যালো ইকোলজি। যারা হিউম্যান বিইংয়ের বাইরে গিয়ে অন্য কিছুর কথা ভাবে, প্লান্ট, অ্যানিমাল এবং অন্যান্য কিছু সমস্ত ইকোলজিক্যাল সমস্ত বিষয়গুলোকে যারা ইনক্লুড করতে চায়, যাদের মরাল স্ট্যান্ডিং না করে যারা দাবি করেন, তারা বলতে চান অ্যাকচুয়ালি ডিপ ইকোলজি। এখন যখন বলছি যে হিউম্যান বিইং হচ্ছে সেন্টার, তখন ন্যাচারালি তারা হচ্ছে শ্যালো ইকোলজি। খুব স্পষ্টই বোঝা যাচ্ছে যে দুটো ইন্টারপ্রিটেশনের মধ্যে তার একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে শ্যালো ইকোলজিকে সমর্থন করছে, যেখানে বলা হচ্ছে যে হিউম্যান ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। This is clearly a point of view of shallow ecology. The other interpretation says that man takes care of the living things for their own sake because they are also created by God who has created man. This is not the point of view of shallow ecology, but whether it can be regarded as a point of view of deep ecology may be questioned. যখন তারা বলছেন অ্যাকচুয়ালি থিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তারা বলছেন যে একটু আগে যেটা আমি বললাম, যে তারা বলছেন এটা কিন্তু মরাল অ্যাপ্রিসিয়েশন বলো না, এটা কিন্তু থিওলজিক্যাল বলো। তারা বলছেন যে আমি কেন প্রকৃতিকে রক্ষা করবো না, একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমি প্রকৃতিকে রক্ষা করবো কেননা আমার ওয়েলবিং এর জন্য, সেটা তো একদম পুরোপুরি হচ্ছে শ্যালো ইকোলজি। কিন্তু আমি যখন বলছি যে না, আমি প্রকৃতিকে রক্ষা করব প্রকৃতির জন্যই, কারণ প্রকৃতিকে রক্ষা না করলে আমি বেঁচে থাকতে পারবো, ঠিক আছে, এই যে আমি বেঁচে থাকতে পারবো না, সেখানে কিন্তু আমার স্বার্থ রক্ষিত হচ্ছে।
তখন কিন্তু সেটাকে শালিকোলজি পুরোপুরি সরি এবং তখন বলা হচ্ছে যে আমাকে ঈশ্বর সৃষ্টি করেছেন এবং সেই ঈশ্বরই এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন, সুতরাং আমি এই প্রকৃতিকে রক্ষা মানে প্রকৃতি কোনো ক্ষতি করতে পারি না, যেহেতু গড সৃষ্টি করেছেন। এই গডকে নিয়ে এসে যখন আমি প্রকৃতিকে রক্ষা করার ব্যাখ্যা দিচ্ছি, মানে আমার নিজের জন্য বা প্রকৃতির জন্য প্রকৃতিকে রক্ষা করছি তা না, গড যেহেতু আমাকে ক্রিয়েটেড করেছেন এবং গড এই প্রকৃতিকেও ক্রিয়েট করেছেন, সুতরাং এই প্রকৃতির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। এই কথা যখন বলছি তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে থিওলজিক্যাল, সুতরাং সেটা কিন্তু ডিপ ইকোলজি বলা যাবে কিনা সেটা কিন্তু কোয়েশ্চেন। Aesthetic point of view. In the Indian epics, we find strong aesthetic appreciation of virgin nature. This is amply exemplified in the Monoporvo of Mahabharata, the forest life of Rama, Lakshmana, and Sita in the Panchavati. All these do certainly admit intrinsic value of nature or wilderness. Oriental poets from Kalidasa, the Meghdutta, Bhartrihari, Bhakti Kabbam, and the British poets of much later period like Wordsworth, to the daffodil or the solitary reaper, and above all, Kobiguru, Dao Firai Sharonyo, have also highlighted the intrinsic value of nature or wilderness. Here again the question will arise as to whether all these writers have spoken of moral or ethical excellence of nature. It seems rather than they were primarily concerned with aesthetic excellence. Many writers, including Peter Singer, have taken such appreciation as expressions of the point of view of deep ecology. However, one may raise questions as to whether they express the point of view of ethics of deep ecology. This, however, does not mean that aesthetic attitude towards ecology is of less significance. It only means that it must be distinguished from ethical point of view. I mean, these appreciations are actually aesthetic appreciation. যখন আমরা প্রকৃতি নিয়ে যখন আমরা বিভিন্ন কবি বা রামায়ণ মহাভারত ইন্ডিয়ান এপিক্সে বা যখন কবিগুরুর যখন দাও ফিরায় সে অরণ্য বা কালিদাসের মেঘদূত বিভিন্ন ভর্তিহরি ভক্তি কাব্যম বা সমস্ত যেখানে আমরা প্রকৃতির বর্ণনা পাই, সেগুলোকে কি মরাল এক্সেলেন্স বলা যাবে? এটা প্রশ্ন উঠছে। অ্যাকচুয়ালি সেগুলোকে বলা হচ্ছে, যারা মরাল থিঙ্কার তারা বলছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, সেগুলোকে মরাল এক্সেলেন্স বলা যায়। সুতরাং মরাল এক্সেলেন্স অর্থাৎ মরাল অ্যাটিটিউড, মরাল অ্যাওয়ারনেস, সেটাকে মাস্ট বি ডিস্টিংগুইশড ফ্রম থিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ on the one hand and from the aesthetic point of view on the other. এই দুটো থেকে যদি আমি ভাগ করতে না পারি তাহলে মরাল এক্সেলেন্স বা মরাল অ্যাওয়ারনেস কি সেটা আমরা বুঝতে পারবো না। এবার আসছে এথিক্যাল পয়েন্ট অফ ভিউ। If we care to present the strictly ethical aspect of environmental inquiry, we shall have to take into account the different kinds of normative ethics, normative ethical theories. Writers on meta-ethics or second-order ethics have made a distinction between deontological ethics and teleological ethics or consequential ethics. The first question that arises is when we are interested in the strictly ethical aspect of environmental study or ecology, we do take a deontological attitude. Do we take a deontological attitude or the attitude of a consequentialist? If we take a deontological point of view, then such questions as why should we try to maintain an equilibrium in the ecosystem, or why should mankind care for the conservation of biodiversity, then the answers must be such that admit some intrinsic moral value of those actions. It is to be assumed here that we are to maintain the equilibrium of ecosystem for its own sake, or we are to conserve biodiversity for the sake of biodiversity. This means that from a deontological point of view, one is to advocate deep ecology rather than shallow ecology. It has been already stated that deep ecology has rather a weak foundation in comparison to shallow ecology. This means that in the context of environmental ethics, deontological point of view has a weaker appeal. On the other hand, if one takes the view of consequentialism, then the consequences in question must be relevant for man. The attitude involved must be anthropocentric. Hence, deontological point of view will not be compatible here. It is only from a consequentialist point of view one can support shallow ecology in environmental ethics. তাহলে আমরা যে আলোচনা করেছি তাকে প্রথমে দেখেছি একটা হচ্ছে অ্যান্থ্রোপোসেন্ট্রিজম আর একটা হচ্ছে নন অ্যান্থ্রোপোসেন্ট্রিজম। অ্যান্থ্রোপোসেন্ট্রিজম মানে যেখানে ম্যান সেন্টারে আছে। নন অ্যান্থ্রোপোসেন্ট্রিজমকে দুভাগে ভাগ করা যায়, একটা বায়োসেন্ট্রিজম আর একটা হচ্ছে ইকোসেন্ট্রিজম। বায়োসেন্ট্রিজম মানে যারা মনে করেন যে মানুষ ছাড়াও যাদের লাইফ আছে অর্থাৎ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল, দে মাস্ট বি ইনক্লুডেড ইন environmental
এথিক্যাল যে আমাদের যে ফ্রেমওয়ার্ক তার মধ্যে তাদেরকেও প্লান্ট এবং অ্যানিমালকে ইনক্লুড করা উচিত, অর্থাৎ মরাল স্ট্যান্ডিং তাদের অবধি এক্সটেন্ড করা উচিত। তারপরে ইকোসেন্ট্রিক যারা, তারা বলবেন যে শুধু প্লান্ট আর অ্যানিমাল কেন হবে, আরও এনভায়রনমেন্টের মধ্যে যারা যারা আছে তারাও তার মধ্যে ইনক্লুডেড হবে, তাদেরকে বলা হচ্ছে ইকোসেন্ট্রিক। এবার আমরা আরও একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে ইকোলজিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিপ ইকোলজি আর একটা হচ্ছে শ্যাল ইকোলজি। আমি পরিষ্কার দেখেছি যে শ্যাল ইকোলজি এই কারা সাপোর্ট করেন, শ্যাল ইকোলজি হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিজম যারা সাপোর্ট করেন তাদের মধ্যে আসে হচ্ছে শ্যাল ইকোলজি। আর ডিপ ইকোলজি কার মধ্যে আসে, নন অ্যানথ্রোপোসেন্ট্রিক, যারা নন অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড যারা পোষণ করেন বা নন অ্যানথ্রোপোসেন্ট্রিজম যারা আলোচনা করেন, সেটা বায়োসেন্ট্রিকই হোক আর ইকোসেন্ট্রিকই হোক, তারা অ্যাকচুয়ালি আলোচনা করবেন কোনটা, ডিপ ইকোলজি। ঠিক আছে, তারপর আমরা দেখছি যে আমাদের কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে থিওলজিক্যাল যে পয়েন্ট অফ ভিউ এবং এস্থেটিক যে পয়েন্ট অফ ভিউ, তার থেকে কিন্তু আমাদের যে এথিক্যাল পয়েন্ট অফ ভিউ বা যে মরাল যে অ্যাপ্রিসিয়েশন, তাকে এস্থেটিক অ্যাপ্রিসিয়েশন বা আমাদের যে থিওলজিক্যাল যে পয়েন্ট অফ ভিউ তার থেকে আমাদেরকে ডিস্টিংগুইশ করার দরকার। কারণ আমরা ভীষণভাবে কনফিউজ হয়ে যাই কোনটা থিওলজিক্যাল অ্যাপ্রিসিয়েশন, কোনটা এস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, সেগুলো আমরা সব মরাল বলে ভেবে নিই। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিবলিক্যাল যে বিভিন্ন জেনেসিস বা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যা যা আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু সবই শ্যাল ইকোলজি ইনফ্লুয়েন্স আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যেখানে এস্থেটিক অ্যাপ্রিসিয়েশন দেখতে পেয়েছি, যেমন বিভিন্ন যে ইন্ডিয়ান এপিক্স বা বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাও বিলাস জলন বা কালিদাসের মেঘদূত, বিভিন্ন জায়গায় যে সমস্ত আমরা প্রকৃতির প্রতি যে আমরা বর্ণনা পাই, সেগুলো কিন্তু সবই এস্থেটিক অ্যাপ্রিসিয়েশন, সেখানে কিন্তু কোনো মরাল অ্যাপ্রিসিয়েশন নেই। তাহলে এস্থেটিক অ্যাপ্রিসিয়েশন করতে গেলে বা এথিক্যাল পয়েন্ট অফ ভিউকে যদি এই দুটো এস্থেটিক এবং থিওলজি থেকে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে আমাদের নর্মাটিভ এথিক্সে আসতে হবে। সেই নর্মাটিভ এথিক্সের দুটো ইম্পর্টেন্ট থিওরি আছে, একটা ডিওন্টোলজিক্যাল থিওরি আর একটা হচ্ছে কনসিকুয়েন্সিয়ালিজম। ডিওন্টোলজিক্যাল থিওরি অ্যাকচুয়ালি হচ্ছে ডিপ ইকোলজি এবং সেটা হচ্ছে নন অ্যানথ্রোপোসেন্ট্রিজম। আর এদিকে যেটা কনসিকুয়েন্সিয়ালিজম, মানে যার কনসিকুয়েন্স অর্থাৎ মিনস যারা রাখে, সেটা হচ্ছে কোনটা, শ্যাল ইকোলজি। এবং সেই শ্যাল ইকোলজিটা কোথায় আসে, অ্যানথ্রোপোসেন্ট্রিজম। কিন্তু আমরা বিভিন্ন রকম আলোচনার মধ্যে দিয়ে দেখতে পাই যে যতই আমরা প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতিকে বাঁচানো, প্রকৃতির কার প্রাণ আছে কার প্রাণ নেই, সমস্ত কিছু ইকোসেন্ট্রিক সেলফ রিয়ালাইজেশন যাই বলি না কেন, কিন্তু হিউম্যান ইজ অ্যাট দ্য সেন্টার অফ দিস ইউনিভার্স। কারণ এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব কার, মানুষের। রক্ষা কে করবে, মানুষ করবে। প্রকৃতি তো নিজে নিজে রক্ষিত হতে পারবে না। প্রকৃতিকে রক্ষা করার জন্য সচেতনতা আনা, প্রকৃতিকে রক্ষা করার ব্যবস্থা করা, সবকিছু মানুষ। এবং এই মানুষ যদি পৃথিবীতে না থাকে, অর্থাৎ মানুষের জন্যেই কিন্তু আমরা সমস্ত কিছু, মানে এই মরাল অর্থাৎ এথিক্স নিয়ে যখনই আমরা আলোচনা করব, তখন কিন্তু প্রথমে কি আসবে, মানুষ। কারণ মানুষের রিজন আছে এবং মানুষের কাজগুলোকে কিন্তু আমরা এথিক্যালি জাজ করি, whether it is wrong or right, good or bad। এই প্রশ্নগুলো কার অ্যাকশন সম্বন্ধে প্রশ্ন হতো, হিউম্যান বিং। আমরা কিন্তু প্রকৃতির কোনো কাজকর্ম বা গাছ বা প্লান্ট বা অ্যানিমাল, এদের কাজকর্মের উপর ভিত্তি করে আমরা রাইট রং গুড ব্যাড এগুলো আমরা কখনো বিচার বিবেচনা করি না, মরাল জাজমেন্ট করি না। কাজে মরাল জাজমেন্ট যদি করতে হয়, অর্থাৎ এথিক্স নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে এথিক্সের প্রাণ কেন্দ্রে কি আছে, হিউম্যান বিং। কারণ হিউম্যান বিং ছাড়া এথিক্যাল এনকোয়ারি করাই সম্ভব না। সুতরাং এথিক্যাল এনকোয়ারি যদি করতে হয়, সেটা হিউম্যান বিংকে কিন্তু থাকতেই হবে। সুতরাং হিউম্যান বিংকে যদি আমাদের থাকতে হয়, তাহলে সেটা কোনটা থাকবে, শ্যাল ইকোলজি। সেটা হচ্ছে কনসিকুয়েন্সিয়ালিজম অ্যান্ড দ্যাট ইজ অ্যানথ্রোপোসেন্ট্রিজম। সুতরাং অ্যানথ্রোপোসেন্ট্রিজমকে কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি, কারণ নন অ্যানথ্রোপোসেন্ট্রিজম বা ডিপ ইকোলজি বা ডিওন্টোলজি তার গ্রাউন্ড অত্যন্ত বেশি, তার অ্যাপিল অত্যন্ত বেশি, অনেক বেশি স্ট্রং হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিজম বা শ্যাল ইকোলজি বা কনসিকুয়েন্সিয়ালিজম। সুতরাং আমাদের কনক্লুশন হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি আমরা এথিক্স নিয়ে চর্চা করতে চাই, তাহলে এথিক্সের যে প্রাণ, অর্থাৎ এনিথিং উইথ হুইচ উই ক্যান ইন্টারঅ্যাক্ট, দ্যাট ইজ হিউম্যান বিং। কারণ হিউম্যান বিংয়ের যে কোনো অ্যাকশন ক্যান বি মরালি জাজড, whether it is right or wrong, good or bad। সুতরাং আমাদের এথিক্স নিয়ে বা মরাল বা এথিক্যাল কোয়েশ্চেন্সগুলো রেজ হয় কোথায়, যেখানে হিউম্যান বিং। হিউম্যান বিং নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে সেটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাটিটিউড। সুতরাং অ্যানথ্রোপোসেন্ট্রিক যে অ্যাটিটিউড বা অ্যানথ্রোপোসেন্ট্রিজম, তার যে বেস সেটা হচ্ছে ভেরি ভেরি স্ট্রং। সুতরাং অ্যানথ্রোপোসেন্ট্রিজমকে আমাদের মানতে হবে বা স্বীকার করতে হবে।